সৃষ্টির শুরু থেকে যে ঘটনাগুলোকে মানুষ ব্যাখ্যা করতে পারেনি সেগুলোকে বিভিন্ন রকম নাম দিয়ে এসেছে। কোনোটা চোখের ভুল, কোনোটা বিজ্ঞানের কারসাজি, আবার কোনোটা অলৌকিক। আর এই তিনটে ব্যাখ্যাকে একত্র করেই তৈরি হয়েছে ম্যাজিক, যেখানে মানুষ চোখের ভুল, বিজ্ঞান আর অলৌকিককে কাজে লাগিয়ে অবাস্তব বা অসম্ভব কিছু ঘটানোর চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, অলৌকিককে কিভাবে কাজে লাগানো যায়? আসলে অলৌকিকের অ্যাপ্লিকেশনটা মনস্তাত্ত্বিক। ভয় পেলে আমাদের মানসিক স্থিরতা বিঘ্নিত হয়, ফলে চোখের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা ভূত দেখে যতটা না ভয় পাই, তার থেকে ভয় পেয়ে ভূত বেশি দেখি। যাই হোক, ম্যাজিক নিয়ে আজ আমাদের গল্প, যার বেশিরভাগটাই একটা চিঠি। 20 বছর আগের এক ধুলো মাখা, সিমেন্ট চাপা পড়া অতীতের কাহিনী। ঘরে ঢুকে জানলাটা খুলে দিলাম। খানিকটা আলো দরকার ভিতরে, কিছু পড়াশোনার কাজ করতে হবে। তাছাড়া 2 দিন হলো কিছু চিঠি পড়ে আছে, পড়া হয়নি, সেগুলোই আগে তুলে নিলাম। মোট 3টে, তার মধ্যে 2টো ব্যাংকের, একটা আমার ছোট মামার চিঠি। একটু হাসলাম। ভদ্রলোকের মাথায় যে কিছু ছিট আছে তা ছোট থেকেই শুনে আসছি। বছরখানেক হলো সেটা এমন বিশ্রী বেড়ে উঠেছে যে সামলানো দায় হয়ে পড়েছে। অবশ্য তার ছিটের ব্যাপারটা এমন কিছু ভয়ঙ্কর নয়। মনোবিজ্ঞানে স্কিজোফ্রেনিয়া নামে এক ধরনের রোগ আছে। মানে হঠাৎ হঠাৎ তাদের মনে হবে কেউ পিছনে এসে দাঁড়িয়েছে, কেউ তাদের উপর নজর রাখছে। এইসব অদ্ভুত খেয়াল। যাই হোক, এত কিছু সত্ত্বেও মাথা ঠিক থাকলে মানুষটা অমায়িক। ব্যাংকের চিঠিগুলো নামিয়ে রেখে সেটাই খুলে ফেললাম। চিঠির আকার বেশ বড়। এও জানি যে এরকম হৃষ্টপুষ্ট চিঠিতে দরকারি কথা প্রায় কিছুই থাকবে না। তাও আজ সকালে খানিকটা সময় আছে হাতে। চিঠির প্রথম পাতাটা আলোয় মেলে ধরলাম আমি। প্রিয় সুবীর, আমার এই চিঠির বয়ান তুমি বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু এই মুহূর্তে চিঠি লেখার মতো তোমাকে ছাড়া আর কারো কথা আমার মনে পড়ছে না। আমার কথা বিশ্বাস করা বা না করা এটা তোমার ব্যাপার। শুধু আমার একটা অনুরোধ, যদি বিশ্বাস না হয় তাহলে এই চিঠিটা পুড়িয়ে ফেলো। অন্য কারো হাতে যদি এই চিঠিটা পড়ে তাহলে পাগলা গারদে আমার পাকাপাকি থাকার ব্যবস্থা হবে। চাইলে আমি তোমাকে ফোন করে বলতে পারতাম, কিন্তু জানোই তো, মুখের কথায় কিছুই গুছিয়ে বলা আমার পক্ষে বেশ কষ্টকর। বিশেষ করে এই কদিনে যে ভয়ঙ্কর সব ঘটনা আমার চারপাশে ঘটে চলেছে, তারপর সমস্ত কিছু আমার নিজের কাছেই গুলিয়ে গেছে। সাথে বেশ ভয় করছে জানো। আর বেশি দিন এখানে থাকলে হয়তো ধর থেকে আত্মাটাও আলাদা হয়ে যাবে। এই চিঠির উত্তর দেওয়া দরকার নেই, কারণ চিঠি যখন তোমার কাছে পৌঁছবে ততক্ষণ আমি ট্রেনে চেপে উঠেছি, হয়তো বা তোমার বাড়ি গিয়েও পৌঁছেছি। না বলে হুট করে এমন এসে পড়াতে তোমার অসুবিধা হবে না বলেই ধরে নিচ্ছি। অবিবাহিত আত্মীয় থাকার এই এক সুবিধে, বুঝলে। যাই হোক, যে ঘটনাগুলো জানানোর জন্যে তোমাকে এই চিঠি লেখা সেগুলোই বলা যাক। আসলে ঘটনাগুলো শুরু যে ঠিক কোথা থেকে তা আমি ঠিক নিজেও জানি না। দিন 15 আগে আমার আসামের বাড়িটা বিক্রি করে কলকাতায় এসে পাকাপাকি থাকবো বলে ঠিক করেছিলাম। বেশ কয়েকজন এসে দেখে গেল বাড়িটা। ভালো দাম পেতে বিক্রিও করে দিলাম। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে মুনিখাল বলে একটা জায়গায় আমার বন্ধুর এক বাড়ি আছে। জায়গাটা প্রায় গ্রাম, বাড়িতে লোকজনও কেউ থাকে না আপাতত। মাসখানেকের জন্য এই পরিত্যক্ত বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। তুমি এখন মনে করতে পারো যে এত বাড়ি থাকতে আমি একখানা ভাঙা জরাজীর্ণ বাড়িতেই কেন এসে উঠলাম। ব্যাপারটা আমার একটা ছেলে মানুষই বলতে পারো। কলকাতার মানুষ গাড়ি ঘোড়ায় ধোঁয়ায় ভরা এক ঘিঞ্জি শহর। এবার থেকে সেখানে যখন পাকাপাকি থাকবো, তাই শেষ কটা দিন একটু নিরিবিলিতে কাটিয়ে যেতে মনটা খুব চাইছিল। বাড়িটা দোতলা, একতলাটা থাকার মতো নয়। সারাক্ষণই মাথায় ছাদ ভেঙে পড়ার এক ভয়। আমার জিনিসপত্র সামান্যই, সেসব সিঁড়ি দিয়ে উপরে তুলতে তেমন একটা বেগ পেতে হয়নি। শুধু সমস্যা হলো
ছাদের ওই দরজাটা খুলতে। বহুদিনের জং পড়ে তালাটা এমন শক্ত করে আটকে গেছে যে এত চাপাচাপির পরও সেটা খোলা গেল না। আমার সাথে যে দুজন লোক ছিল তারাও হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ছাদটা খুলতে না পেরে মনটা বড় খারাপ হয়ে গেছিল। এমন সবুজ জঙ্গলে ভরা চারিদিক, তার মাঝেই বাড়িটা। ছাদে দাঁড়িয়ে বাইরের দিকে তাকালে খোলা হাওয়ায় কত রকম পাখি যে চোখে পড়ত। জায়গাটায় বাড়িঘর বেশি নেই বলে ছাদে দাঁড়ালে বেশ অনেকটা দূর দেখা যায়। জানলা দিয়ে দেখি সামনে রাস্তা দিয়ে কয়েকটা স্থানীয় ছেলেপিলে দৌড়ে মাঠ পার হয়, মাঠ পেরিয়ে নদী পার হয়। ওহো, বলাই তো হয়নি, আমার বাড়ি থেকে একটু দূরেই একটা সরু নদী আছে। সেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কেমন যেন নেশা লাগে। সকালবেলা ঘন কুয়াশা জমে থাকে নদীটার উপরে, তার ফাঁক দিয়ে টলটলে জলের বয়ে যাওয়া চোখে পড়ে। এমনি করে বেশ দিন কাটছিল, কিন্তু মুশকিল হলো ছাদটা নিয়ে। সারা রাত ঘুম আসে না জানো। মনে হয় ছাদের উপর থেকে কেমন যেন একটা ঠং ঠং শব্দ আসছে। ঘুমে চোখ ঢুলে আসে, সাথে সাথে বেড়ে ওঠে শব্দটা। আমারও ঘুমটা ভেঙে যায়। আশ্চর্য, ছাদের তালাটা আজ পর্যন্ত বহু বছর কেউ খোলেনি, সেখানে আওয়াজ হয় কী করে? দিন তিনেক এমন চলার পর আর সহ্য হলো না। প্রথমবার আওয়াজটা শুনেই উঠে পড়লাম বিছানা ছেড়ে। এখনও মনে আছে, রাত তখন 2:30-এর কাছাকাছি। ঠিক এই সময়ে শুরু হয় শব্দটা। টর্চটা বিছানার কাছেই রাখা থাকে, সেটা হাতে নিয়ে উঠতে লাগলাম সিঁড়ি দিয়ে। আওয়াজটা এখনও হয়ে চলেছে। তবে কি চোর ডাকাত কিছু? দেওয়ালে কান থেকে শোনার চেষ্টা করলাম, না, কিছুই বোঝার উপায় নেই। শব্দটা আর যাই হোক, মানুষের গলার আওয়াজ নেই তার সাথে। কি যেন ভেবে আমি এগিয়ে গেলাম তালাটার দিকে। বরফের মতো ঠান্ডা হয়ে আছে তার ধাতব শরীর। তুমি বিশ্বাস করবে না সুবীর, আমার মাথার ভিতর কি যেন বলে দিল তালাটা আলগা হয়ে আছে, চাপ দিলেই খুলে যাবে সেটা। আমিও মন্ত্রমুগ্ধের মতো চাপ দিলাম তালাটাতে। হঠাৎ একটা আচমকা যান্ত্রিক শব্দ করে খুলে গেল সেটা। মনে হলো আমার খোলার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু আমার তখন বিন্দুমাত্র অবাক লাগেনি। অথচ এখন লিখতে লিখতে যেন কপাল ঘামে ভিজে উঠেছে। দরজা খুলে আমি ছাদের ভিতর ঢুকে এলাম। না, অস্বাভাবিক কিছুই নেই। একটা মানুষ, এমনকি একটা বিড়াল পর্যন্ত দেখতে পেলাম না। নিশ্চিন্ত হয়ে একটা বড় সড়ো নিঃশ্বাস নিলাম। আর তখনই চোখে পড়ল ব্যাপারটা। ছাদের এক পাশে একটা ছোট্ট কামরার মতো ঘর করা আছে। অবশ্য তার একদিকের দেওয়ালটা নেই, দেখে মনে হয় বহুদিন আগেই ভেঙে পড়েছে সেটা। সেদিকে টর্চের আলো ফেললাম। সাথে সাথে চোখে পড়ল ভাঙা দেওয়ালের সাথে একটা ভারী লোহার চেন ঝুলছে। সেটার দিকে ভালো করে তাকাতেই বুঝতে পারলাম এতক্ষণে শব্দ হওয়ার কারণটা। চেনটার নিচের দিকে একটা ছোটোখাটো লোহার টুকরো জড়ানো। জোরে হাওয়া দিলেই এসে ধাক্কা খাচ্ছে ছাদের পাঁচিলের একদিকে। এতদিন ধাক্কা খাওয়ার ফলে পাঁচিলের বেশ খানিকটা জায়গা খসে পড়েছে। কেউ কি থাকতো এখানে? এভাবে লোহা বেঁধে রাখার কারণটাই বা কি? এসব ভেবে আমি কুল পেলাম না। নিচে ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় একটা কথা মনে পড়তেই থমকে দাঁড়ালাম। কদিন আগে যে তালাটা আমরা 3জন মানুষ মিলে টেনে খুলতে পারিনি, আজ সেটা আমি একা হালকা চাপ দিতেই খুলে গেল। আকাশের দিকে ভালো করে তাকালাম, চিমটি কাটলাম নিজের গায়ে। না, স্বপ্ন দেখছি না। হাওয়ার তেজ একটু কমেছে, সাথে আওয়াজটাও। মনে হলো এতক্ষণ একটানা আমাকে ওপরে ডাকার পর ক্লান্ত সেটা। এগিয়ে গেলাম সেদিকে, একবার হাত ছোঁয়ালাম লোহার রডটায়। পরিচিত পশুর মতো যেন সেটা আরও বেশি করে সরে এলো আমার দিকে। আমি ঘরের ভিতরে পা বাড়ালাম। ঘরে ঢুকতেই এক ঝাঁক জমে থাকা ঠান্ডা হাওয়া রাতের ঘুম ভেঙে বিরক্ত হয়ে ছুটে বেরোলো ঘর থেকে। ঠং ঠং আওয়াজ ফিরে এলো পিছন থেকে। ঘরের মেঝেতে ধুলোর চাদর ছড়িয়ে আছে। একপাশে জানলা, তার নিচেই একটা ভাঙা কাঠের বিছানা। অর্থাৎ আগেও কেউ থাকতো এখানে,
এবং সে চলে যাওয়ার পর থেকে এভাবে পড়ে আছে ঘরটা। আমার আর নিচে ফিরে যেতে ইচ্ছে করলো না। ভাঙা বিছানাটার পাশেই বসে পড়লাম। ঘরের জানলা দিয়ে আকাশের বেশ খানিকটা চোখে পড়ছে, একটা মাত্র উজ্জ্বল তারা। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল হলো আমার। জানলা দিয়ে যে তারাটাকে আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো বহু কোটি বছর আগে নিভে গেছে, পরিণত হয়েছে ব্ল্যাক হোলে। অথচ তার আলো এখনো এসে পৌঁছচ্ছে পৃথিবীতে, আমার চোখে। আবার সেই পরিচিত গলাটা আমার কানের কাছে বলে দিল, সত্যিই মারা গেছে তারাটা, পৃথিবীতে মানুষ আসার বহু আগে। সেই ফুরিয়ে যাওয়া সময়ের আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম পেল আমার। অজান্তেই চোখ বন্ধ হয়ে এলো। পরদিন সকাল হতেই গুরু সদা এসে উপস্থিত হলো। লোকটা এক নম্বরের চামার, পয়সাখোর। এখানে আসার থেকে দোকান বাজার করে দেওয়ার জন্য রেখেছিলাম তাকে। সেসব কাজে দরকার পড়লে তাকে পাওয়া যায় না। এদিকে কিছু টাকা পয়সার দরকার পড়লেই মুখে একটা করুণ হাসি ঝুলিয়ে এসে হাজির হয়। রাত্রিবেলা সম্ভবত নেশাভান করে। আজ সকালেও তার মুখ থেকে দিশি মদের গন্ধ পেলাম। অবশ্য এসব বেয়ারাপনা দেখে আমি তেমন কিছু বলি না তাকে। হাজার হোক লোকটা স্থানীয়, হাতে রেখে চলাই উচিত। সকালবেলা কিছু বাজার করে এনেছিল গুরু সদায়। দেখে মনে হয় সবজিপাতির বেশিরভাগটাই ক্ষেত থেকে তুলে আনা। তাও খানিকটা বেশি টাকায় তুলে দিলাম তার হাতে। তাতে কাজ হলো। একটা ধন্যবাদ সুলভ হাসি হাসলো সে। কাল রাতে ভালো ঘুমিয়েছিল স্যার? আমি মাথা দোলাতে গিয়েও থেমে গেলাম। কাল রাতের কথাগুলো আর একবার মনে পড়ে গেল। বললাম, তোমরা তিনটে পালোয়ান মিলে তালা খুলতে পারলে না, আর কাল রাতে আমি সেটা একাই খুলে দিলাম। কোন তলা? ছাদের। গুরু সদয় প্রথমে অবাক হয়ে গেল, তারপর কি যেন ভেবে বলল, উতলা? উতলা তো খোলে না স্যার, আজ বহু বছর হয়ে গেল খোলেনি। আমি হাসলাম। কাল রাতের ঘটনাগুলো খানিকটা অস্বাভাবিক বটে, বিশেষ করে তালাটার আচমকা খুলে যাওয়া। কিন্তু তার থেকেও বেশি অদ্ভুত হলো ছাদের সেই ভাঙা ঘরটা। সেটার কথা ভাবতেই আমার আর তাকে বেশি কথা বলতে ইচ্ছে করলো না। এদিকে সেও তেমন আগ্রহ দেখালো না। তাও জিজ্ঞেস করলাম, ছাদে গেছো আগে? সে মাথা নাড়ালো। হাতের টাকা কটাকে থুতু দিয়ে আর একবার গুনে নিল। তারপর সেগুলোকে পকেটে ঢুকিয়ে ঘর থেকে বেরোনোর উপক্রম করছে। এমন সময় একটা প্রশ্ন ধাঁ করে আমার মাথায় আসতেই তাকে থামিয়ে দিলাম। ছাদে একটা ভাঙা ঘর আছে, সেখানে আগে কে থাকতো জানো? গুরু সদয়ের চোখ দুটো এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠেই আবার নিভে গেল। ঘরখানা আছে এখনো? এত বছর খোলেনি যখন, থাকাটাই তো স্বাভাবিক। না, ভেবেছিলাম শেষবার তালা বন্ধ করার আগেই সেটা ভাঙা পড়েছে। আমি এবার একটু অবাক হলাম। খামোকা একটা ঘর ভাঙা পড়বে কেন? আমি আর কিছু বললাম না। কেন জানি না মনে হচ্ছিল আরও কিছু বলতে চলেছে সদয়। কয়েক সেকেন্ড কি যেন ভেবে একটা প্রশ্ন করলো সে। তা কি দেখলেন স্যার? তেমন কিছু না, একটা ভাঙা খাট, একটা পাল্লাহীন জানলা, সবই ধুলোয় ঢাকা পড়ে গেছে। আর কিছু দেখেননি? প্রশ্নটা শুনেই কেমন যেন সন্দেহ জাগলো আমার মনে। একটু আগেই তার মুখ দেখে মনে হচ্ছিল এই প্রশ্নগুলো করা উচিত হবে কি না, সেটাই ভাবছিল সে। বিশেষ কোনো কিছুর কথা বলছো কি? না, তেমন কিছু নয়। আমরা ছোটবেলা থেকেই ছাতা নিয়ে নানা রকম গাল গল্প শুনে এসেছি, তা একটু কৌতূহল আছে আর কি। একটা বেমানান হাসির আড়ালে সে কথাগুলোকে সহজ করতে চাইল। কীরকম গাল গল্প? আরে সে অন্য একদিন হবে না হয়, আজ বেলা হয়ে গেল। আর চলি রান্না বান্না। আরে রান্না বান্না আমি করে নেবো, ঘটনাটা বলো তুমি। উৎসাহের বশে আমার গলাটা একটু বেশিই চড়ে গিয়েছে। সেটা লক্ষ্য করেই একটু বাঁকা হাসি হাসলো সদয়। তারপর চেয়ারে জাঁকিয়ে বসলো সে। আমরা ছোটবেলায় শুনেছিলাম ওই ঘরটায় এক ম্যাজিশিয়ান থাকতো। ম্যাজিশিয়ান? মানে স্টেজে ম্যাজিক দেখাতো? সে এক সময় দেখাতো বটে, কিন্তু এ বাড়িতে এসে আস্তানা করার পর স্টেজ শো সে আর করেনি। বেশ, তো তারপর? স্টেজ শো যতদিন করতো ততদিন নানা রকম ম্যাজিক দেখাতো সে, খানিকটা নামও হয়েছিল। তবে আসল খেলাটা ছিল ইলিউশন,
মানে ধরুন, আলো আয়না কি স্রেফ বিজ্ঞানের কারসাজিতে মানুষের চোখে বোকা বানানো। দূর দূরান্ত থেকে আগাম টিকিট কেটে লোকেরা তার খেলা দেখতে আসতো, অথচ এত পয়সা সত্ত্বেও মাঝ বয়সে সে ম্যাজিক দেখানো ছেড়ে দিল। অনেক চেষ্টা করেও কেউ তার অকাল অবসরের কারণটা জানতে পারল না। কলকাতার বাড়ি ছেড়ে এই পাড়াগাঁয়ের বাড়ির ছাদে একটা ঘর ভাড়া করে থাকতো সে। আর তার এখানে আসার সাথে সাথেই গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। অদ্ভুত ঘটনা মানে কিরকম? তখন আমার বয়স বেশ কম। একদিন সন্ধ্যের দিকে শুনলাম নদীর ধারে গাছগুলোতে আগুন লেগেছে। পুড়ি কি মুড়ি করে ছুটলাম জলের বালতি নিয়ে। এখানে এত গাছপালা আগুন ছড়াতে বেশি সময় নেয় না, কিন্তু সেখানে গিয়ে পৌঁছাতেই অবাক হয়ে গেলাম। আগুন তো দূরের কথা, খানিকটা ধোঁয়া ছাড়া আর কিছুই নেই। লম্বা গাছপালার সার আগের মতোই হাওয়ায় মাথা দোলাচ্ছে। আমার মতন ততক্ষণে জলের বালতি নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে আরও অনেকে। তাদের মুখ হাঁ। একটু আগেই নাকি জঙ্গল থেকে আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ার লকলক করে জ্বলছিল। এতগুলো মানুষকেই তবে একসাথে ভুল দেখলো। সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। ঘটনা কিন্তু সেখানে থেমে থাকলো না। একদিন লোকে দেখলো ওই ছোট নদীর জলে পাহাড় সমান ঢেউ উঠেছে। কয়েক সেকেন্ড পরেই আবার সব শান্ত। এই আকাশ মেঘে কালো করে আসছে, পরক্ষণেই সিনেমার পদ্মার মতন মেঘ সরে গিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। গ্রামের কয়েকজনেরই সন্দেহ হলো, তবে ওই ম্যাজিশিয়ানের কীর্তি, তার সব ম্যাজিকের মধ্যেই মায়াজালটাই ছিল সেরা। কথাগুলো বলতে বলতে তার চোখ প্রায় নিভে এসেছিল। হঠাৎ করে কথা থামিয়ে উঠে পড়ল সদয়। তাড়াহুড়ো করে জানলার দিকে তাকিয়ে বলল, এই দেখুন দেখি, কথা বলতে বসলে আর সময়ের কোনো জ্ঞান থাকে না। রোদ উঠে গেল, এদিকে বাড়ি ফেরা হলো না। চলি স্যার, কাল আসবো আবার। অন্যদিন হলে কাল তাকে আসতে বারণ করতাম। আসলেই কোনো না কোনো কারণে আবার টাকা চাইবে। আজ কিন্তু কথাটা শুনে আমার মনটা বেশ খুশি হয়ে গেল। ম্যাজিশিয়ানের বাকি গল্পটা শুনতে খুব ইচ্ছে করছে। স্টেজে ইচ্ছে মতো আলো আর যন্ত্রপাতির কারিগরিতে ইলিউশনের খেলা দেখিয়ে হাততালি কুড়োনো যায়, কিন্তু খোলা মাঠে এক ঝাঁক পথ চলতি মানুষের চোখে বোকা বানাতে গেলে সাধারণ ম্যাজিকের থেকে অনেক বেশি কিছু লাগে। সকালের আলোতে একবার ছাদে যেতে ইচ্ছে করল। ম্যাজিশিয়ান সম্পর্কে সেখান থেকে অজানা কিছু জানা যেতে পারে। অবশ্য ধুলো, কাঠ আর পুরনো ইটের টুকরো ছাড়া কিছুই নেই সেখানে। যাই হোক, সেসব চিন্তা সরিয়ে রেখে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। সকালের রোদ এসে পড়ছে ছাদের মেঝেতে। ভাঙা ঘরটা কাল রাতের মতোই চুপচাপ শান্ত হয়ে রোদ পোয়াচ্ছে। আমি ছাদের পাঁচিলের দিকে সরে এলাম। একটু দূরেই লম্বা গাছের রেখা দেখা যাচ্ছে, তার নিচ দিয়েই বয়ে যাচ্ছে নদীটা। সকালের রোদ গায়ে মেখে গ্রামের ছোট বাড়ি, রাস্তা আর বিরাট খেলার মাঠটা যেন ঝিমিয়ে আছে। পিছন ফিরে দাঁড়ালাম, ভালো করে দেখতে লাগলাম ঘরটা। শহরের ব্যস্ত একঘেয়ে জীবন ছেড়ে এখানে এসে থাকার কারণটা বেশ বোঝা যায়, কিন্তু শুধুই কি তাই? ছাদের এই পুরনো ঘরটার মধ্যে কেমন যেন একাকিত্ব রয়েছে, যেন বাকি সমস্ত পৃথিবীর থেকে নিজেকে আলাদা করে নিয়েছে ঘরটা। মৃদু হাওয়ায় লোহার চেনটা দুলছিল, সেদিকেই তাকিয়েছিলাম। হঠাৎ কীরকম যেন একটা আওয়াজ এলো পিছন থেকে। আমার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। মাথা না ঘুরিয়েও মনে হলো পিছনের সমস্ত গাছ যেন একসাথে জ্বলছে। দাউ দাউ করে আগুনের শিখা উঠে আসছে তার শাখা প্রশাখা বেয়ে। নিচে জড়ো হয়ে আছে অনেক মানুষ। পিঠে যেন আগুনের হলকা অনুভব করতে পারলাম আমি। মুহূর্তে পিছন ফিরলাম। না, সমস্ত গ্রামটাই দুপুরের আদরে ভাত ঘুম দিচ্ছে, কোথাও কিচ্ছু নেই। গরম রোদ এসে পড়ছে আমার পিঠে। একটু থতমত খেলাম আমি। আমারও কি ভুল দেখা শুরু হলো? একটু আগে গুরু সদয় গাছে আগুন লাগার কথা তো বলছিল,
ব্যাপারটা মাথা থেকে তাড়িয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। কৌতূহলটা এতটাই বেড়ে গিয়েছিল যে কানে শোনা ঘটনাগুলো চোখেও দেখতে পাচ্ছি। ঘরটার দিকে এগিয়ে এলাম। ভিতরের দিকটায় এখনও অন্ধকার জমাট বেঁধে আছে। জানলার গ্রিলগুলো এত আলগা হয়ে আছে যে মনে হচ্ছে আঙুলের টোকা দিলেই খুলে পড়ে যাবে। কাল রাতে যেখানে ঘুমিয়েছিলাম সেখানে খানিকটা ধুলো সরে গেছে। ভাঙা বিছানাটার এক প্রান্তে বসে পড়লাম আমি। খাটটা মচমচ করে উঠল। কিসের যেন একটা গন্ধ আসছে। মাথার ভিতরটা কেমন গুলিয়ে উঠছে। সাথে সাথে অদ্ভুত কিছু চিন্তা চেপে ধরলো আমায়। মনে হলো এই ঘরের মধ্যেই কিছু একটা আছে, এমন একটা কিছু যেটা এই 20 বছরে কোনো মানুষের হাতে আসেনি। হঠাৎ চোখে পড়ল সমস্ত ঘরের মেঝেতে সিমেন্টের চেরা দাগ, যেন কেউ ছেনি হাতুড়ি দিয়ে ঠুকেছে মেঝেটা। ব্যাপারটা কেমন যেন আশ্চর্য লাগলো আমার। দাগগুলো এখনকার যে নয় তা বেশ বোঝা যায়। ধুলো পড়ে ভরাট হয়ে গেছে সেগুলো। কে করেছে দাগগুলো? সেই ম্যাজিশিয়ান? কিন্তু সে অকারণে কেন নিজের ঘর খুঁড়বে? উঠে পড়লাম আমি। একটু আগে গুরু সদা একটা প্রশ্ন করেছিল। তা কি দেখলেন স্যার? এই কি শব্দটাই মনে পড়ল এখন। হয়তো এমন কিছু এ ঘরে লুকোনো আছে যা এখনও খুঁজে পাওয়া যায়নি। সেটা খোঁজার জন্যই হয়তো সিমেন্টের মেঝে খুঁড়ে দেখা হয়েছিল। ঘরের ওপরের দিকে একটা বাঙ্কারও ছিল, সেটা ভেঙে নেওয়া হয়েছে। উঠে পড়লাম। বহু বছরের হাওয়া এখানে জমাট বেঁধে আছে। আমি হুট করে এসে পড়ায় তারা খুশি হয়নি। সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠেছে। চেন থেকে ঝোলানো দড়িটা এখন আবার আগের মতো নড়ছে। সেদিকে এগিয়ে গিয়ে চেনটা ধরলাম আমি, আর সাথে সাথে পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। তার ঠান্ডা ভরাট চোখের দৃষ্টি আমার ঘাড়ে অনুভব করতে পারছি। চমকে পিছনে ফিরে তাকালাম। না, কেউ নেই। আবার আবার হলো ব্যাপারটা। তবে কি এই ছাদটা ভুতুড়ে? এই কারণেই এতদিন তালা বন্ধ করা ছিল। ফিরে আসতে যাচ্ছিলাম, এমন সময় একটা জিনিস চোখে পড়তেই থমকে গেলাম আমি। চেনের নিচের দিকে যে লোহার টুকরোটা বাঁধা আছে সেটা দুলে দুলে ধাক্কা দিচ্ছে ছাদের পাঁচিলে। দীর্ঘদিন এইভাবে ধাক্কা দেওয়ার ফলে ছাদের সেই জায়গাটায় অনেকটা সিমেন্ট ক্ষয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো সেই ক্ষয়ে যাওয়া সিমেন্টের ফাঁক থেকে খয়েরি কিছু একটা চোখে পড়ছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। চেনের দোলন থেমে গেছে। গর্তটার সামনে মেঝেতে বসে পড়লাম। জায়গাটায় হাত রাখতে বুঝতে পারলাম সেটা কাঠ। সিমেন্টের পাঁচিলের ভিতর কাঠ থাকবে কেন? আমি অবাক হয়ে গেলাম। মনে হলো কাঠের টুকরোটা ছোট্ট নয়, যেন অনেকটা জায়গা জুড়ে ছড়ানো। হাতের ধাক্কায় আশপাশ থেকে সিমেন্ট সরিয়ে দিলাম আমি। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। একটা কাঠের বাক্স। সিমেন্টের আড়ালে এতদিন কেউ লুকিয়ে রেখেছিল সেটাকে। বাক্সটা বের করা উচিত হবে কি না ভাবলাম আমি। জিনিসটা যে লুকিয়েছিল সে আর কোনোদিনও ফিরে আসবে বলে তো মনে হয় না। কেন জানি না মনে হলো বহু বছর পর যাতে কেউ কাঠের বাক্সটা খুঁজে পায় সেই জন্য এইভাবে লুকিয়ে রাখা হয়েছিল। যত হাওয়া দেবে চেনটা তত দুলবে, অল্প অল্প করে খসবে সিমেন্ট। লুকোনোর অন্তত 20 বছর পর নিজে থেকেই বেরিয়ে পড়বে বাক্সটা। প্রায় 2.5 ঘন্টার কসরতে দেওয়াল ভেঙে বেরিয়ে এলো বাক্সটা। তেমন কিছু ভারী নয়, তবে কাঠটা বেশ শক্তপোক্ত। এটার জন্যই ঘরের ভিতর এত খোঁজাখুঁজি, অথচ সেটা ঘরের ভিতরই ছিল না। নিচে নেমে এলাম আমি। হাতের কয়েক জায়গায় বিশ্রীভাবে ছড়ে গেছে, রক্ত বেরোচ্ছে সেখান দিয়ে। সাথে কিছু ওষুধ ছিল, লাগিয়ে দিলাম। তারপর ব্যান্ডেজ। ভেবেছিলাম বাক্সটা ধীরে সুস্থে দুপুরে খুলব, কিন্তু আমার ধৈর্যে কুলালো না। কীরকম যেন টানছে আমায়। চেয়ার থেকে উঠে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। একটা ফুটখানেক লম্বা বাক্স।
উপরটা নিরেট। বুঝলাম সেটা কারখানায় তৈরি নয়, নিজের হাতে তাড়াহুড়ো করে বানিয়েছিল কেউ। সম্ভবত ভিতরে যেটা আছে সেটাকে রক্ষা করতেই। চারপাশে খোলার মতো কোনো হুক নেই। উপরের কাঠটা সম্ভবত পেরেক দিয়ে আটকানো, অর্থাৎ চার দিয়ে খোলা ছাড়া উপায় নেই। একদিকের কাঠ একটু বেশিই বের হয়েছিল, সেটা ধরে টান দিলাম আমি। ঠিক সেই মুহূর্তে মনে হলো আমার কাঁধের ঠিক পাশ দিয়ে কেউ তাকিয়ে আছে বাক্সটার দিকে। তার ঠান্ডা মৃত নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। ভয়ে শ্বাস বন্ধ হয়ে এলো আমার। পায়ের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। মনে হচ্ছে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ছি আমি। চারিদিক ঝাপসা হয়ে আসছে। জ্ঞান ফিরতে দেখলাম এখনও আগের জায়গাতেই শুয়ে আছি আমি, শুধু এখন সন্ধে হয়ে গেছে। বাক্সটা খুলতেই কী যে হলো ঠিক বুঝতে পারলাম না। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা দুটো ভারী হয়ে এলো। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আবার উঠে দাঁড়ালাম আমি। এখন মাথার ব্যথাটা অনেকটা কমেছে। বোধহয় ঘুমটা দরকারই ছিল। উঠেই কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। বাক্সটা আগের মতোই আছে বটে, কিন্তু তার ডালাটা খোলা। যতদূর মনে পড়ছে সেটা আমি খুলিনি। তবে কি অন্য কেউ এসেছিল ঘরে? সেই খুলেছে ডালাটা। যাই হোক, আমি তাকিয়ে দেখলাম ভিতরে তুলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কয়েক জায়গায় তুলোর জমাট বেঁধে কালো হয়ে গেছে, বাকিটা খয়েরি। তবে বাক্সে শুধু তুলো আছে এটা বিশ্বাস করা যায় না। সম্ভবত ভিতরে যেটা আছে সেটাকে অত্যন্ত সুরক্ষিত রাখার জন্যই এই ব্যবস্থা। এত গুরুত্বপূর্ণ কিছু রাখা আছে এর ভিতরে। আমি অবাক হয়ে গেলাম। উপরের দিকে তুলো খানিকটা সরিয়ে ফেললাম। না, কিচ্ছু নেই। পুরো বাক্সটায় তুলো ছাড়া আর কিচ্ছু নেই। হতাশ হয়ে সেদিক থেকে সরে এলাম আমি। ডালাটা দিয়ে আবার চাপা দিলাম বাক্সটা। এত কিছু করে শেষ পর্যন্ত এই খানিকটা পুরনো তুলো, সকালের পরিশ্রমটা মাঠে মারা গেল। যাই হোক, ব্যাপারটা আমি মাথা থেকে সরানোর চেষ্টা করলাম। দুপুরের খাওয়াটা হয়নি। একতলার টেবিলের উপরে এখনও পড়ে আছে খাবারটা। এখন আর খেতে ইচ্ছে করলো না। জামাটা গায়ে গলিয়ে বাইরে বেরিয়ে এলাম। এদিকটা সন্ধ্যের দিকে লোকজনের যাওয়া আসা খুবই কম। নদীটার ধারে দাঁড়ালে হু করে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে। সেদিকটায় এগিয়ে গেলাম আমি। পাখিরা ততক্ষণে বাড়ি ফিরে গেছে। ঝোপঝাড় থেকে পাল্লা দিয়ে ঝিঝি ডেকে চলেছে। মনটা হালকা হয়ে গেল। পাশেই জলের ছলাৎ ছলাৎ শব্দ। মিনিট 20 এভাবেই হাঁটলাম। হঠাৎ মনে হলো এখানে এসে থেকে একবারও বাড়িটার দিকে ভালো করে তাকায়নি। এখন সূর্য আর আকাশে নেই বটে, কিন্তু তার শেষ আলোটুকু এখনও উকি দিচ্ছে দিগন্তের এক প্রান্তে। আমি বাড়িটার দিকে তাকালাম, আর তাকাতেই ভয়ে শরীরটা হিম হয়ে গেল আমার। বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে। একটু আগে আমি যেভাবে দাঁড়িয়েছিলাম ঠিক সেইভাবে, পাঁচিলের উপর হাত দুটো রেখে। এত দূর থেকে তার মুখটা ভালো করে দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট মনে আছে বাড়ির সদর দরজা বন্ধ করেই এসেছি আমি। তখন কিন্তু কেউ ছিল না ভিতরে। ভয়টা কাটিয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। আমাকে এখনো দেখতে পেয়েছে কিনা জানি না, তবে তার হাবে ভাবে বিশেষ পরিবর্তন এলো না। শুধু আমি বাড়ির কাছে এগিয়ে আসতে ছায়ামূর্তিটা ধীরে ধীরে পাঁচিলের নিচে নেমে এলো। ঠিক সন্ধ্যের শেষে সূর্যটা যেভাবে ডুবে যায় সেইভাবে। আমার আর বাইরে বেড়াতে ভালো লাগলো না। কিছু একটা আছে বাড়িটায়, ভূত, অলৌকিক অথবা রহস্য, যাই বলি না কেন, সব কিছু যেন এক সুতোয় বাঁধা। সেই ম্যাজিশিয়ান, এই বাড়ি, ওই লোহার চেন আর ওই বাক্সটা। কিন্তু এই বাক্সটার মধ্যে আছে শুধু তুলো, আর ওই তুলো দিয়ে তো আর অন্য কিছু। কথাটা মাথায় আসতেই আমি থমকে গেলাম।
একটা সহজ ব্যাপার এতক্ষণ আমার মাথায় আসেনি। তড়িঘড়ি করে বাড়ির ভিতর ঢুকে সদর দরজাটা ভালো করে বন্ধ করে দিলাম। পরদিন সকালে অপেক্ষা করছিলাম গুরু সদয়ের জন্য। এ বাড়ি আর বাড়ির পুরনো বাসিন্দাদের সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে, সেটা গুরু সদয়কে ছাড়া সম্ভব না। সে ঘরের ভিতর এসে দাঁড়াতেই আমার হাতের দিকে চোখ পড়ল তার। সে দেখে জিজ্ঞেস করলো, কেটে ফেলেছেন নাকি? তেমন কিছু না, আমি আশ্বাস দিলাম তাকে। একটা কার্ডবোর্ড খুলছিলাম, টানাটানি করতে গিয়ে সে মাথা নাড়িয়ে বলল, নিজে নিজে কিছু খুলতে যাবেন না, পুরনো বাড়ি বুঝতেই পারছেন কোথায় কি থাকে। আমি চেয়ারে পিঠ এলিয়ে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিয়ে বললাম, একটা কথা বলো দেখি। কি কথা? এত বড় বাড়িটা ফাঁকা পড়ে থাকে, তাও তোমরা এখানে থাকো না কেন? ভূত কিছু আছে নাকি? সত্যি করে বলো তো। আমার প্রশ্ন শুনে বেশ জোরে জোরে হেসে উঠল গুরু সদয়। বলল, গ্রামের লোক এ বাড়িতে থাকতে চায় না বটে, কিন্তু তার কারণ অন্য। ভূত এখানে কেউ দেখেনি। কি কারণ? আমি সিগারেটটা তার দিকে এগিয়ে দিলাম। এ বাড়ির একটা ইতিহাস আছে, সেটা তেমন সুবিধার নয়। মানে কাল যেটা বলছিলে, অবশ্য পুরোটা বলনি। পুরোটা বলতে আমি যতটা জানি তার বেশিরভাগটাই শোনা ঘটনা। একে গ্রামের দিকে, তারপরে আবার এ ধরনের ঘটনা, ফলে কতটা সত্যি আর কতটা গুজব তা বলা যায় না। বেশ, যা জানো তাই বলো। গুরু সদয় হাসল, চেয়ার থেকে পিঠ তুলে আমার দিকে একটু ঝুঁকে পড়ে বলল, তাহলে বাইরে চলুন, ভোরের হাওয়া খেতে খেতেই শুনবেন না হয়। বাড়িতে বসেই বাড়ির ভয়ানক ইতিহাস বলাটা কি ঠিক হবে? প্রস্তাবটা আমারও ভালো লাগলো। গ্রামের দিকে সকালটা দেখবার মতো। কাল থেকে যে অন্ধকারটা মনে জমে আছে সেটা খানিকটা কমবে। গায়ে শাল জড়িয়ে বেরিয়ে পড়লাম দুজনে। কালকে আপনাকে ম্যাজিশিয়ানের কথাটা বলেছিলাম। হ্যাঁ, সেইটুকুই বলেছিলে। তার নাম সম্ভবত ছিল শতদল। পদবিটা জানতাম না। বেশ, তারপর? এমনি খুব একটা বাইরে বেরোতো না সে। মাঝে মধ্যে বাইরে কিছু লোক দেখা করতে আসতো। তার নাকি ছিল তার বন্ধু বান্ধব। কাউকে কিছু না বলে সোজা ছাদে উঠে যেত তারা। তেমনটাই ছিল নিয়ম। তো একদিন তারা ছাদে উঠে দেখলো যে ম্যাজিশিয়ান আত্মহত্যা করেছে। সুইসাইড? হুম। আমার শীত দ্বারা আচমকা ঠান্ডা হয়ে এলো। ওই ছাদে লোহার চেনে ঝোলানো ছিল তার মৃতদেহ। কাছে পিঠে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। গুরু সদয় থামল। আমি নিজে থেকে আর কিছু জিজ্ঞেস করলাম না তাকে। সিগারেটে জোরে কয়েকটা টান দিয়ে সে আমার দিকে তাকালো। আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক? একটা মানুষ আত্মহত্যা করলে ব্যাপারটা স্বাভাবিক হবে কি করে? যাই হোক, সে মারা যাওয়ার পর থেকে অদ্ভুত ঘটনাগুলোও বন্ধ হয়ে গেল। তবে তার বন্ধুদের মধ্যে দুজন ভাড়া নিল ঘরটা। রাত বিরেতে কী যেন খুঁজতো তারা। ছাদ থেকে ঠোকাঠুকির আওয়াজ আসতো। তারা মাসখানেক কাটানোর পর ঘরটা ছেড়ে দিল। লোকে বলে ম্যাজিকের ব্যাপারে কিছু একটা আবিষ্কার করছিল শতদল। সেখানেকেই অন্য লোকের হাতে পড়া থেকে বাঁচাতেই আত্মহত্যা করে সে। অবশ্য জিনিসটা যে কতটা ঠিক তা কেউ জানতে পারেনি। গ্রামের লোক এমনিতেই একটু বিশ্বাসী। এত সব গুজব ছড়ানোর জন্য আর কেউ থাকতে চায় না এতে। নদীর পাড়ে বসে পড়েছিলাম আমরা। এতক্ষণের সময়টা কোথা দিয়ে কেটে গেছিল বুঝতেই পারিনি। আমার কৌতূহল নিয়ে এতক্ষণ কিছুই জিজ্ঞেস করিনি গুরু সদয়। এবার আমার মুখের দিকে তাকিয়ে জমাট আশঙ্কা লক্ষ্য করে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলুন তো? কিছু দেখলেন নাকি ওখানে? আমি তার দিকে তাকিয়ে হাসলাম। ভূতের কথা বলছো? না, ভূত দেখিনি। তবে সব ভূতই আসলে চোখের ভুল। চশমা পড়েছো কখনো? আমার বেখাপ্পা প্রশ্নটা শুনে থমকে গেল গুরু সদয়। তারপর সামলে নিয়ে বলল,
এমনিতে দরকার হয় না, ওই পড়াশোনার ব্যাপার থাকলে। চশমার কাছে যদি কখনো দাগ পড়ে যায় তবে প্রথম কয়েকদিন সেটা দিয়ে দেখতে অসুবিধে হয়, তারপরে আর হয় না। কেন জানো? হুম। গুরু সদাই মাথা নাড়ল। ব্যাপারটাকে সে আর আমল দিচ্ছে না। ভেবেছে আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি। কারণ চোখ নিজে থেকেই ওখানে আর তাকায় না, মানে তাকালেও যে আলোটা আসছে সেটাকে আর ব্রেনে পাঠায় না, তার বদলে চারপাশের ছবির সাথে খাপ খাইয়ে এবং কমন সেন্স কাজে লাগিয়ে সেখানটা ভরাট করে নেয়। মানে ধরো তুমি ক্যামেরায় একটা ছবি তুললে, দেখলে ছবিটার একটা জায়গায় কালো একটা দাগ এসেছে, সেটা হটানোর জন্য তুমি দক্ষ কোনো আর্টিস্টকে দিয়ে সেখানে খাপ খাইয়ে আঁকিয়ে নিলে। আমাদের চোখও সেইভাবে ওখানে কিছু একটা বসিয়ে নেয়। এই জায়গাটাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। গুরু সদাই আগের মতোই মাথা দোলালো। একটু আগের আগ্রহের লেশমাত্র নেই তার মুখে। আমি বুঝলাম একে আর বেশি কিছু বুঝিয়ে লাভ নেই। ঝামেলা বাড়বে বই কমবে না। তাও কাল সারা রাতে যেটুকু জানতে পেরেছি সেটার খানিকটা অন্তত কাউকে না জানাতে পারলে মনটা খচখচ করছে। 20 বছর আগে সেই ম্যাজিশিয়ান মানুষের চোখের সেই অন্ধবিন্দুকে কাজে লাগিয়ে ইলিউশনের খেলা দেখানো। এমন এক ধরনের যৌগ সে আবিষ্কার করেছিল যাতে অন্ধবিন্দুর ফাঁকা জায়গায় ব্রেন নিজের মতো বীভৎস ভয়ঙ্কর ছবি আঁকতে পারে। গ্রামবাসীদের চোখে সেটাই কখনো আগুন, আবার কখনো নদীর জলের পর্বত সমান ঢেউয়ের আকার নিত। এখন প্রশ্ন হলো, কাজটা করার জন্য আগে যৌগটাকে মানুষের শরীরে ঢুকতে হবে। এই কাজটা যে সে কিভাবে করত সেটাই জানতে পারিনি আমি। সম্ভবত বিশেষ এক ধরনের ধোঁয়াকে কাজে লাগিয়ে কাজটা করত সে। তবে সে ধোঁয়াখানা যে ঠিক কী থেকে তৈরি হতো তার হদিশ পাইনি আমি। গুরু সদাইকে বিদায় জানিয়ে নদীর পাড় থেকে উঠে এলাম। দোতলায় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আজকাল আর ঘরে দরজা খুলে রাখতে ভালো লাগে না আমার। টেবিলের উপর সেই বাক্সটা এখনও রাখা আছে। অবশ্য এখন আর তুলো নেই তাতে। বাক্সের ভিতরে রাখা আছে 6 ইঞ্চি লম্বা দুটো কাগজের পাতা, যেগুলো তৈরি হয়েছে সেই তুলো দিয়ে। হ্যাঁ, তুলো। কোনো রাসায়নিকের ব্যবহার ছাড়াই তুলো থেকে কাগজ তৈরি হয়, এটা আমার জানা ছিল। শুধু অবাক হয়ে গেছিলাম যখন তৈরি হওয়া কাগজের উপর ধীরে ধীরে লেখা ফুটে উঠল। লেখা কাগজ দুটো হাতে তুলে নিলাম আমি। আজ থেকে 20 বছর আগে মৃত ম্যাজিশিয়ানের সুইসাইড নোট। এই চিঠির সাথে কাগজ দুখানাকে জুড়ে দিলাম। একবার পড়ে নি। সে লেখা যতবার পড়েছি মনে হচ্ছে একটা সময়ের পরে সে ধীরে ধীরে ম্যাজিকে আগ্রহ হারাচ্ছিল। জাদুবিদ্যার পাশাপাশি অতি প্রাকৃত বিশেষ গবেষণা করত বলে শহরের ম্যাজিশিয়ানরা তাকে ঠাঁই দেয়নি। যে ম্যাজিকই সে দেখাতো লোকে বলতো সবই সে গোপন যন্ত্রপাতির খেলা। যন্ত্রপাতি যে ব্যবহার হয় না সে কথা প্রমাণ করতে গেলে আবার ম্যাজিক দেখানোর কৌশলটাও বলে দিতে হয়। সেটাই সে চায়নি। এদিকে ক্রমশ গ্রামের লোকেরও সন্দেহর পাত্র হয়ে উঠেছিল সে। বেশ বুঝতে পারছিল এই ম্যাজিক দেখানোর কৌশল অন্য কারো হাতে পড়লে সর্বনাশ হবে। একসাথে এত মানুষকে এত সহজে বোকা বানানো সর্বনাশে কৌশল প্রলয় ডেকে আনবে। তাও আত্মহত্যা করার আগে একটাই ইচ্ছা প্রকাশ করে গেছে সে, অন্তত একজন হলেও কেউ বিশ্বাস করুক তার ম্যাজিকে কোনো যন্ত্রপাতি, আলো বা স্টেজ ছাড়াই শুধু চোখের অন্ধবিন্দু আর ধোঁয়াকে দিয়েই ভয়ঙ্কর ম্যাজিক দেখাতে পারে। সেই জন্যই বোধহয় আমাকে ছাদে ডেকে এনেছে সে। এখনো রোজ রাতে ঘুমোলে মনে হয় অস্থির পায়ে সে ছাদে পায়চারি করছে। লোহার চেনের সেই ঠং ঠং শব্দ সারা রাত শোনা যায়। বেশ বুঝতে পারছি এ বাড়িতে বেশি দিন থাকলে আমার মানসিক অবস্থা খারাপ বই ভালোর দিকে যাবে না। বেশ কিছু অজানা ভয় এক নাগাড়ে চেপে বসছে আমার মনে। সেখান থেকে পালানোর একমাত্র উপায় হলো এ বাড়ি ছেড়ে চলে যাওয়া। অথচ ম্যাজিশিয়ানের সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি আমার। যাই হোক যাই হোক, তোমাকে তোমাকে এই এই চিঠি চিঠি লেখার লেখার পরের পরের দিনই দিনই ট্রেন ধরে ট্রেন তোমার ধরে ওখানে তোমার গিয়ে ওখানে উঠছি। যাচ্ছি।
অতএব শীঘ্রই দেখা হচ্ছে, ভালো থেকো, আর চিঠিটা অবশ্যই নষ্ট করে ফেলো। ইতি তোমার ছোট মামা। চিঠিটা পড়া শেষ করে আমি একটা বড় সড়ো নিঃশ্বাস ফেললাম। এমন একখানা চিঠি লিখতে গেলে ধৈর্য লাগে বটে। ম্যাজিশিয়ানের হাতের লেখা কাগজ দুটোকেও দেখলাম ভালো করে। পুরনো বলেই তো মনে হচ্ছে। ছোট মামা কোথা থেকে পেলেন কে জানে। যাই হোক, এ চিঠি সত্যি অন্য কারো হাতে পড়া ঠিক নয়। লোকটাকে বাকি জীবনের জন্য আবার অ্যাসাইলামে ফিরে যেতে হোক, তা আমি চাই না। পকেট থেকে দেশলাই বের করে চিঠিটির এক কোণে আগুন লাগিয়ে ফেললাম আমি। আর সাথে সাথে দরজায় টোকা পড়ল। ছোট মামাই হয়তো এসে পড়েছেন। আমি চেয়ার থেকে উঠে দরজা খুলে দিলাম। না, ছোট মামা নয়, অন্য একটা লোক, অচেনা। আমি একটু সরে এসে জিজ্ঞেস করলাম, কাকে খুঁজছেন? লোকটার মুখে কিন্তু ভাবমাত্র দেখা গেল না, আমাকে যেন দেখতেই পায়নি। এইভাবে ঘরের ভিতর ঢুকে এলো সে। আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম, পরক্ষণে বাধা দিয়ে বললাম, এ কি ঘরে ঢুকে পড়ছেন কেন? আমি প্রশ্নটা শেষ করতে পারলাম না। মনে হলো শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার ঘরের ছাদ থেকে ঝুলছে একটা লোহার চেন। লোকটা ধীরে ধীরে এগিয়ে গেল সেটার দিকে। পরম মমতায় হাত বোলালো শক্ত আংটাগুলোতে। হঠাৎ কিভাবে যেন জড়িয়ে গেল সেটা তার গলায়, যেন মানুষটার গলার জন্য অপেক্ষা করছিল চেনটা। এসব এসব আমি কি দেখছি? গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবে কি আমিও হ্যালুসিনেট করছি? আমার উপরেই কাজ করছে ম্যাজিক, কিন্তু কিভাবে? এখানে তো ধোয়া। আমার চোখ গিয়ে পড়ল ঘরের মেঝের ওপর। সেখানে এখনো ধিমে তালে ঝুলছে ম্যাজিশিয়ানের লেখা কাগজ দুটো। ফিনকি দিয়ে বেরিয়ে আসছে সাদা ধোয়া, ক্রমশ সারা ঘরময় ছড়িয়ে পড়ছে সেটা। আমি উপরে তাকালাম। আমার ঘরের ছাদ থেকে লোহার চেনে ঝুলছে একটা মানুষ। তার জিভ মুখের বাইরে বেরিয়ে এসেছে, গলার কাছ থেকে যেন এই মাত্র রক্ত বেরিয়ে আসবে। আমি জানি এই সমস্ত সত্যি নয়, ম্যাজিক। মৃত্যুর 20 বছর পর শেষবারের জন্য তার শ্রেষ্ঠ ইলিউশনের খেলা দেখাচ্ছে ম্যাজিশিয়ান। ঘরের ধোঁয়া বেড়ে উঠেছে। মৃতদেহ দেখে ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে আমার গায়ে। পেন্ডুলামের মতো দুলতে লাগলো শরীরটা। তার ঝুলন্ত শবদেহ যেন সময়ের মতোই গতিশীল, অথচ শান্ত। তৃপ্তির আমেজে যেন সময়ের সাথেই মিশে গেছে সে। দরজায় জোরে জোরে টোকা পড়তে জ্ঞান ফিরল আমার। ভাগ্যিস চিঠি পড়ার আগে জানলাটা খুলে দিয়েছিলাম, এতক্ষণে সব ধোঁয়া বাইরে বেরিয়ে গেছে। আবার জোরে জোরে টোকা পড়ল। মাটি থেকে উঠে দরজা খুলে দিলাম আমি। ছোট মামা এসেছে।